আমাদের সমাজে এখনও এমন অনেক লোক আছে যারা কিনা মোটা কাপড় মোটা ভাত খেয়ে দিনটা পার করার চেষ্টা করছে। যেই হারে দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে সেই হারে কিন্তু মানুষের ইনকাম বাড়ছে না। মানুষের আয় রুজি রোজগার না বাড়লে কি হবে, কিন্তু সংসার তো চালাতে হবে। দক্ষ হাতে একটা সংসার কিন্তু একজন স্ত্রী চালাতে পারে। তো অল্প ইনকামে কিভাবে সংসারটাকে সুন্দর মতো চালানো যায়, আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো গত দুদিন ধরে তোমরা দেখছো যে আমি কোনো ভিডিও আপলোড করছি না। তার একটা কারণ হচ্ছে আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে। কি হয়েছে জানো, আমি সেদিন মানে ঠিক দুদিন আগে ভিডিওটা আপলোড করে জাস্ট আমি আর কি ডাউনলোড করার জন্য বসিয়েছি, তখনই হঠাৎ করে দেখি ডিসপ্লেটা চলে গেছে। কী আর করবো, সাথে সাথেই কিন্তু আমার বরকে নিয়ে আমি বসুন্ধরায় চলে গিয়েছিলাম। তো সেখানে আমাদের 1 ঘন্টা ওয়েট করে রেখেছে আর কি, ওদের যে কাস্টমার কেয়ার আছে সেখানে গিয়েছিলাম। তো বললো কি যে 1 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। আমি তো মনে খুব আশা নিয়ে বসেছিলাম, যাক মাগরিবের মধ্যে অন্তত আমি ভিডিওটা আপলোড দিতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরে আমাকে জানালো যে ওদের টোটাল ঢাকার মধ্যে 4টা কাস্টমার কেয়ার আছে, কিন্তু একটার মধ্যেও নাকি এই ডিসপ্লেটা নাই। তো কেমন লাগে, যাই হোক, তারপর অনেক কষ্ট নিয়ে চলে আসলাম, এই কারণে আসলে ভিডিও দিতে পারিনি। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি কিন্তু তোমাদের অনেক মিস করেছি, আর তোমাদের যে আমি কমেন্টসগুলো দেখবো সেটাও পারিনি। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমার কিন্তু নতুন মোবাইল এসেছে, আর সেই নতুন মোবাইল দিয়ে আমি ভিডিওটা করছি। তো এরপরে এসে রাত্রে আর কোনো ভিডিও করিনি, এখন নতুন মোবাইলে নতুন করে ভিডিও করা লাগছে। এরপরে নতুনভাবে ভিডিও করে সেগুলো এডিট করে ভয়েস দিয়ে বুঝতেই পারছো কতটা সময় যাচ্ছে। আজকে একদম ফজরের নামাজ পড়ে ভিডিওটা আমি শুরু করেছি। আর আমি কিন্তু সকাল থেকেই তোমাদের কমেন্টসগুলো দেখছি। আসলে দেখলাম তোমাদের প্রচুর প্রচুর কমেন্ট, আর তোমরা সবাই আমাকে খুব ভালোবাসা দিয়েছো। আসলে আমার এই ধরনের ভিডিওগুলো যে তোমরা এতটা পছন্দ করবে আমি বুঝতে পারিনি। এতে বোঝা যাচ্ছে আসলে তোমরা আমাকে অনেক ভালোবাসো। সত্যি কথা, আমি তোমাদের অনেক ভালোবাসি। আর আমি কিন্তু মানে একজনের কথা নির্দিষ্ট করে আর কি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে নিই। তো এর মাঝে প্রচুর কমেন্টস পেয়েছি, যারা কিনা তোমরা সবাই বলেছো যে আপু এই ধরনের ভিডিওগুলো আরও ছাড়বেন, আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখছি। আবার কেউ কেউ বলেছে যে আপনার এই আইডিয়াগুলো দেখে টাকা সঞ্চয় করতে শিখেছি। আবার অনেকে তো বলেছে যে জীবনে বেঁচে থাকার আশাটাই আমি বাদ দিয়ে দিয়েছিলাম। আবার কেউ কেউ বলেছে যে আপনার এই যে বাজারের যে আইটেমগুলো আপনি করেছেন এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আবার অনেকেই লিখেছে যে নতুনভাবে আপনার কথা শুনে পথ চলা শুরু করেছি। তবে সব কিছুর মধ্যে ভালো খারাপ মিলিয়ে আছে। কিছু আমি নেগেটিভ কমেন্টসও পেয়েছি। তাদের ধারণা এত অল্প ইনকামে বা এত অল্প জিনিস দিয়ে কিভাবে আমরা সংসার চালাবো। আসলে আমি বলবো, যারা এই ধরনের কমেন্টসগুলো করেছো তারা হয়তো বা না বুঝে শুনেই করেছো, মানে ভিডিওটা না দেখেই করেছো। আর যারা সুন্দর সুন্দর কমেন্টসগুলো করেছো তারা নিশ্চয়ই ভিডিওটা দেখে করেছো। আমি যে ভিডিওটা দিয়েছিলাম যে 1 কেজি গরুর গোশত দিয়ে 8 দিন চালানো যায়, তোমাদের আমি দেখিয়েছিও যে কিভাবে খাওয়া যায়। ছোট ছোট টুকরো করে সেখানে একটু আলুর ঝোল করে কিন্তু চাইলেই খাওয়া যায়। আবার দেখা যায় মাংসটাকে একটুখানি ভর্তার মতো করেও খাওয়া যায়। চাইলে এখানে কিছু ডাল মিক্সড করে টিকিয়ার মতো করে খাওয়া যায়। আসলে খাওয়াটা হচ্ছে নিজস্ব ব্যাপার। তুমি যদি মনে করো 1 কেজি কেন, তুমি 5 কেজি গরুর মাংস এনে একদিনে খেয়ে ফেলবে, সেটা তোমার ব্যাপার বা তোমার সংসারের আয় বুঝে তুমি ব্যয় করবে। আর দেখা যায় এমন অনেক ফ্যামিলি আছে যারা কিনা 8 থেকে 9,000 টাকার মধ্যে বা 10,000 টাকার মধ্যে সংসার চালায়। তো তাদের জন্য কিন্তু 1 কেজি গরুর গোশত আসলে খুব টাফ হয়ে যায়। এছাড়াও দেখা যায় আমি তো শুধু বলি নাই যে 1 কেজি গরুর মাংসকে 8 ভাগ করেই তোমরা চলবে। আমি জাস্ট তোমাদের একটা ধারণা দিয়েছিলাম, আর আমি কিন্তু ডিটেলস বলে দিয়েছিলাম যে তোমরা কিভাবে চলবে। এখানে ব্রয়লার মুরগি থাকবে, এখানে ছোট মাছ থাকবে, যে কোনো ধরনের কিছু দেখা যায় সস্তা টাইপের চাষের মাছ, যেমন পাঙ্গাস, তেলাপিয়া, তারপর হচ্ছে সিলভার কাপ, এই মাছগুলো কিন্তু একটু সস্তা। তারপর হচ্ছে পোয়া মাছ, তো এগুলো কিন্তু ট্রাই করতেই পারে। সাথে কিছু দিন শুটকি চালবে। তো একটা মাস কিন্তু দেখা যায় 4টা সপ্তাহ ঘুরে কিন্তু একটা মাস আসে। তো এইভাবে যদি আমরা 1 সপ্তাহ করে মিলে মিশিয়ে খাই, তো অনেকেই তো গরুর মাংস তো ছুতেই পারে না। আমি তাদের উদ্দেশ্যে বলেছিলাম যে 1 কেজি গরুর গোশত এনে তোমরা এভাবে চলতে পারো। এটা একমাত্র যাদেরই প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমাকে দোয়া দিয়েছে এবং বলেছে আমি যেন এই ধরনের ভিডিওগুলো আরও চালিয়ে যাই, বেশি বেশি করে আমি যেন এই ধরনের ভিডিওগুলো শেয়ার করি, কারণ এ থেকে তারা অনেক উপকৃত হয়েছে। যাই হোক, দেখলে আমি সকালবেলা ঘর গুছিয়ে গাছে পানি দিয়ে বিছানাপত্র গুছিয়ে তারপরে কাপড় চোপড় গুছিয়ে আসলাম। আর সার্ফ এক্সেলটা এখন বয়ামে ভরে নিব, আরও কিছু আর কি ওয়াশিং মেশিনে কাপড় দিতে হবে। তো এইগুলো করার পরে এখনও কিন্তু আমার নাস্তা বানানো হয়নি। 2 মেয়েকে উঠিয়ে দিয়েছি, ওরা মাদ্রাসায় চলে গেছে। আর এখন ঘড়ির কাঁটা ঠিক 8:30।
তো দেখা যায় কি সকালবেলা ঘুম থেকে উঠলে ফজরের নামাজটাও পড়া হয়, আবার দেখা যায় ঘরের অনেক কাজকর্ম করা হয়। এই যে আমি এত সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি, তো দেখা যায় সর্বোচ্চ আমার 11টার মধ্যে রান্না বাড়া সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু অঢেল সময় পাওয়া যায়। আর এই সময়টাকে কিন্তু আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি। বিশেষ করে মহিলারা আমরা যারা ঘরে বসে থাকি, তারা চাইলেই কিন্তু হোমমেড আমরা বিজনেস শুরু করতে পারি। একদম দেখা যায় 60 টাকা থেকে শুরু করে আমরা বিজনেসটা করতে পারি। আর এই ভিডিওগুলো কিন্তু আমি শেয়ার করেছি, চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো যে ঘরে বসে আমরা কীভাবে মহিলারা ইনকাম করতে পারি। তো নাস্তা বানাতে চলে আসছি। প্রথমেই আমি এক চুলায় চা বসিয়ে দিলাম, কারণ চাটা হতে আমার সময় লাগে বেশি। চা যদি ভালো জাল না হয় তাহলে খেতে ভালো লাগে না। তো এক চুলায় চা বসিয়ে দিব, আর এক চুলায় আর কি পরোটা ভেজে নিব। পরোটাটা আমি অফ ক্যামেরায় আর কি বানিয়ে নিয়েছি, কারণ দেখা যায় সব কিছু ডিটেলস দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যায়। তবে আমার এই ভিডিওগুলো তোমরা সবাই অনেক পছন্দ করছো, শুনে আমার কাছে ভালো লাগছে। আসলে তোমাদের যদি ভালো লাগে বা আমার কোনো কথায় যদি তোমরা উপকৃত হও, এটাই হচ্ছে আমার ভিডিও করার সার্থকতা। আমাকে অনেক আপুরা কিন্তু রিকোয়েস্ট করছো ইন্ডিয়া থেকে, ঢাকা থেকে, বনশ্রী থেকে, যে আমি যেন তোমাদের একটু বাজেট করে দিই। আসলে সত্যি কথা বলতে কি আপু, আমরা মহিলারা কিন্তু চাইলেই সব কিছু করতে পারি। আমরা সংসারে যত কিছুই খরচ করি না কেন, যেভাবেই করি না কেন, আমাদের মনে সবসময় একটা ইচ্ছে থাকতে হবে, আমি আমার সংসারের খরচ থেকে কিছু না কিছু টাকা রাখবই এনিহাউ। আমার যত কষ্টই হোক না কেন, মনের মধ্যে সবসময় আমাদের এই টেন্ডেন্সিটা রাখতে হবে যে আমি টাকা এখান থেকে কিছু না কিছু রাখবই। এটা হয়তো যাদের ইনকাম বেশি তাদের পক্ষে কোনো ব্যাপার না, তবে অনেক আমি ফ্যামিলিকে দেখেছি যারা কিনা শুধু খেয়ে দিয়ে টাকা পয়সা নষ্ট করে ফেলছে। আমি নষ্ট করাই বলবো, কারণ যেখানে কোনো সেভিংস নেই, যেখানে কোনো অ্যাসেট নেই, সেখানে এত এত টাকা পয়সা কামিয়ে লাভ কি? কথায় আছে যে হিসেব করে না খেলে রাজার গোলাও কিন্তু একদিন ফুরিয়ে যায়। আর টাকা পয়সা আসলে মানুষের জীবনে কিন্তু সবসময় আসে না, তো এটাকে কিন্তু ধরে রাখতে হয়। যখন আসে তখন কিন্তু ধরে রাখার টেন্ডেন্সি থাকতে হবে যে যেভাবেই হোক আমি টাকাটাকে সেভিংস করব। আবার দেখা যায় আমাদের কিন্তু শরীর স্বাস্থ্য সবসময় একরকম যাবে না। হয়তোবা এখন ভালো যাচ্ছে, আস্তে আস্তে বয়স যত বাড়বে ততই কিন্তু আমাদের আর কি কাজ করতে ইচ্ছে করবে না, কোনো কিছু করতে ভালো লাগবে না। তো আমরা যদি টাকা সেভিংস করে রাখি বা কিছু অ্যাসেট করে রাখি, তখন কিন্তু এটা আমাদের সন্তানদের মতোই কাজে লাগবে। এছাড়াও দেখা যায় বাচ্চা কাচ্চা বড় হলে তাদের উচ্চশিক্ষার জন্য বাবা মা অনেক সময় আর কি দুশ্চিন্তায় পড়ে যায়। এটা কিন্তু আমার মুখের কথা না, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম যে মেয়েটা বাইরে পড়ালেখা করতে যাবে, তার বাবা মা দিতে মানে যোগ্য ছিল না, তার বাবা মার কাছে সেই টাকাটা নেই। এজন্য মেয়েটা তার বাবা মায়ের নামে মামলা করেছে। বোঝো সমাজ কতটা অধপতন হচ্ছে। যাই হোক, ওটা অন্য ব্যাপার, ওখানে আমরা না যাই। তবে আমাদের সমাজে ধর্মীয় শিক্ষাটা কিন্তু এখন আগের চেয়ে বেশ ভালোই অগ্রগতি হচ্ছে। এখন কিন্তু অনেক এডুকেটেড পারসন দেখা যায়, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার বা সাধারণ লোক, তারা কিন্তু বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করছে। যাই হোক, এটা কিন্তু অনেক ভালো দিক। তো অনেক ভালো মাদ্রাসা আছে যেখানে কিনা অনেক টাকা পয়সা লাগে। আবার দেখা যায় এমন কিছু মাদ্রাসা আছে যেখানে নামমাত্র টাকা পয়সা কিন্তু আমরা বাচ্চাদের পড়ালেখা করাতে পারি। তো আমাদের যাদের টাকা পয়সা আছে তারা তো দেখা যায় ভালো ভালো স্কুলে পড়াচ্ছি বাচ্চাদের বা ভালো মাদ্রাসায় দিচ্ছি। কিন্তু যাদের ইনকাম খুবই সীমিত, বা আমরা যারা পড়ালেখা করেছি, আমরা কিন্তু কোনো প্রাইভেট স্কুলে পড়াশোনা করিনি, সরকারি স্কুলেই পড়াশোনা করেছি। বাসায় মহিলা হুজুর রেখে আমার বাবা আমাদের আরবি শিক্ষা দিয়েছেন। এছাড়াও কিন্তু দেখা যায় সরকারি ইউনিভার্সিটি থেকেই কিন্তু আমরা পড়ালেখা করেছি। কারণ আমার বাবারও অত টাকা পয়সা ছিল না, আর আমার হাজব্যান্ডেরও অত টাকা পয়সা ছিল না যে আমাকে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সে পড়াশোনা করাবে। তাই বলে কি আমরা মানুষ হইনি বা আমরা কি শিক্ষিত হইনি? তো এটা হচ্ছে যার যার ব্যাপার। আমরা চাইলেই কিন্তু খুব অল্প বেতন দিয়ে খুব সুন্দর মতো চলতে পারি। তো আমাদের সবসময় যেটা করতে হবে, যেভাবেই হোক বাজার খরচ থেকে খুব অল্প পরিমাণ টাকা হলেও আমাদের সেভ করতে হবে। আমরা যদি পারি প্রতি মাসে যখন বেতনটা পাবো, তো বেতনটাকে কিন্তু আমরা 3 ভাগ করে ফেলবো। তো সেখান থেকে 50% টাকা আমরা রাখবো বাজারের জন্য, 30% টাকা রাখবো হচ্ছে দেখা যায় আমাদের কোথাও যাওয়া পড়ে, কোথাও কাউকে গিফট দেওয়া পড়ে, বা অনেক সময় দেখা যায় অসুখ বিসুখ হয়ে যায়, চিকিৎসার প্রয়োজন পড়ে, এই কারণে কিন্তু আমরা 30% টাকা রেখে দিব। বা অনেক সময় কোথাও ফ্যামিলি নিয়ে বা বাচ্চা কাচ্চা নিয়ে খেতে যাওয়া লাগতে পারে। মানে সব কথা চিন্তা করে আমরা 30% টাকা রাখবো। আর 20% টাকা রাখবো হচ্ছে আমরা সেভিংসের জন্য। যেভাবেই হোক 10% টাকা আমরা রাখবোই, যদি আমরা 20% টাকা নাও পারি। তো এভাবে যদি আমরা চলি, আমরা কিন্তু খুব সহজেই টাকা জমাতে পারবো। আর এভাবে দেখবা লক্ষ লক্ষ টাকা কিন্তু জমাতে কোনো ব্যাপার লাগবে না, জাস্ট একটু আমাদের বুদ্ধি খাটাতে হবে। আর বাজারগুলো কিন্তু আমরা পাইকারি যে মার্কেট আছে সেখান থেকে কিন্তু আনবো। পাইকারি মার্কেট থেকে আনলে অনেক সময় কম দামে পড়ে। দেখা যায় যে পেঁয়াজ আমরা 80 টাকা করে আনতেছি, সেই পেঁয়াজ কিন্তু পাইকারি বাজারে 15 থেকে 20 টাকা কমে আনা যাবে। এভাবে আলু, তেল, পেঁয়াজ, আটা, যা লাগে, তেল,
অনেকে হয়তোবা বলবে যে আমাদের অল্প বাজার বা অল্প টাকা আমরা একসাথে আনতে পারবো না। তো তোমরা চাইলে কিন্তু ২-৩টা পরিবার একসাথে মিলে তোমার নিশ্চয়ই জানা আছে যে তোমার পরিচিত লোকজন আছে যাদের কিনা তোমারই মতো অবস্থা বা তাদেরও সমস্যা হচ্ছে। তো তাদের সাথে তোমরা একদিন আলাপ করবে যে আমরা এই দিন বাজারে যাব আর একসাথে আমরা বাজার আনবো। তো সাশ্রয় করতে সবার ফ্যামিলিতে সবাই চায়, দেখবা তারা কিন্তু যাবে। তো এইভাবে তোমরা মাছের বাজার, তোমরা কাঁচা বাজার তোমাদের যা লাগে ৫ কেজি করে নিয়ে আসলা, সেই ৫ কেজি ২-৩টা পরিবারে তোমরা ভাগ করে নিলা। এভাবে তোমরা ৫ কেজি করে বা ১০ কেজি করে পেঁয়াজ নিয়ে আসলা, আলু নিয়ে আসলা, তারপর হচ্ছে ৫-১০ কেজি তোমরা আটা ময়দা যে যা খাও সেগুলো নিয়ে আসলা নিজেদের আর কি পছন্দ মতো। তো এইভাবে তোমরা করে দেখো। আসলে আমাকে এত এত আপুরা রিকোয়েস্ট করেছে আমি কজনের ভিডিও করে দেখাবো বলো, সবার ভিডিও তো দেখানো সম্ভব না। তাই আমি আর কি ইন্ডিভিজুয়ালি সবাই যেন উপকৃত হয় এ কারণেই আমি এই কথাগুলো বলে দিলাম। তো এইভাবে তোমরা চললে অবশ্যই তোমরা টাকা সেভিংস করতে পারবে। আর আজকে কিন্তু আমি রান্না করছি ফ্রোজেন করা সবজি। তো এই তরকারিগুলো কিন্তু আমি গত বছর শীতেই আর কি ফ্রোজেন করে রেখেছি, তখন কিন্তু দামও কম ছিল আর সবজিগুলো বেশ ভালো ছিল। আর এই যে দেখো এখন কিন্তু এই সবজিগুলো টাকা হলেও পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সবজিগুলো কিন্তু ভালো না। তো আমি আর কি এই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে তোমরা আর কি দেখে নিতে পারো। এভাবে তোমরাও যখন যে কোনো জিনিসের দাম কম থাকবে, এবার সবজি থেকে শুরু করে আদা রসুন পেঁয়াজ চাইলে তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে। তো আজকে কিন্তু আমি পেঁয়াজও সংরক্ষণ করব, ২ কেজি পেঁয়াজ দিয়ে আমি ১ মাস চালাবো, সেটাই আজকে তোমাদের দেখাবো। তো এমন না যে আমার সাশ্রয়ী হওয়ার খুব প্রয়োজন, এক সময় কিন্তু আমার অবস্থা এমন ছিল না বা আমার হাজব্যান্ডের অবস্থা এমন ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টায় এবং সেভিংস করার জন্যই কিন্তু আমরা এই পর্যায়ে আসছি। তো আমি চাই আমার সব আপু ভাইয়েরা যেন সেভিংস করে, আর সেভিংস করে কিন্তু তাদের জীবনটা পাল্টে ফেলে। আর শুধু সেভিংস করলেই হবে না, সেই টাকাটাকে ভালো মতো কোনো কাজে খাটাতে হবে, মানে ব্যবসা করতে হবে। এবার ঘরে বসে ব্যবসা হোক বা যে কোনো ধরনের ব্যবসা হোক, সোজা কথা তুমি যে জিনিসটা ভালো বোঝো, যেটা সম্পর্কে তোমার ভালো ধারণা আছে, সেই জিনিসটাই কিন্তু তোমার করতে হবে, মানে ওই ব্যবসাটাকেই তোমার করতে হবে। আর ব্যবসা না করলে কিছুতেই টাকা বাড়বে না। আমি বলবো না তোমরা টাকা সুদে লাগাও, কারণ সুদ আসলে ভালো না, এটা ইসলামে পুরো নিষিদ্ধ। আর এছাড়া সুদে টাকা লাগে তুমি কয় টাকা বা পাবা। কিন্তু তুমি যদি একটু বাদামও বিক্রি করো বা তোমার আশেপাশে তুমি যদি দেখা যায় একটু ফুচকাও বিক্রি করো, তা থেকেও কিন্তু খুব ভালো ইনকাম আসে। তো আমি বলছি না তোমাদের বাদাম বিক্রি করতে বা ফুচকা বিক্রি করতে, তোমরা তোমাদের পরিবেশ তোমাদের পজিশন অনুযায়ী যে যার ভালো পারবে সে কাজটাই বেছে নিবে। তো দেখবা একদিন ঠিকই তোমাদের লাইফটা চেঞ্জ হবে। আমি তো অনেক সবজি ফ্রোজেন করেছিলাম, তার মধ্যে টমেটোও করেছিলাম, কিন্তু এই টমেটোটাই আমার কাছে ভালো লাগে না, রান্না করার পরে কেমন যেন হয়ে যায়। তাই আমি আর কি এই টমেটোগুলোকে আজকে ব্লেন্ড করে রেখে দিব, আর ব্লেন্ড করা অবস্থায় তরকারির মধ্যে ব্যবহার করব, এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো আমি কিন্তু তরকারিটাকে অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি। আর তোমাদের আমি ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি এই ফ্রোজেন করা সবজি রান্না করার ক্ষেত্রে। তোমরা যদি হাই হিটে রান্না করো, মানে চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বাড়ানো থাকবে, আর লবণ দিয়ে ভালো মতন কষিয়ে তারপর হচ্ছে গরম পানি অ্যাড করবা, তাহলেই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। তো অনেক কথাই বলছি আর কাজও দেখছো তোমরা। তো বন্ধুরা আমি জানি না এতক্ষণ ধরে কে বা কার আমার সাথে আছো, যদি এ পর্যন্ত তোমরা থেকে থাকো প্লিজ সবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, কারণ তোমাদের এই একটি লাইক আরও অনেকজনের কাছে কিন্তু আমার এই ভিডিওটা পৌঁছে দিবে, দেখা যায় আরও অনেক আপুরা ভাইয়েরা উপকৃত হবে। আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো, তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো। সেই সাথে সাথে থাকা ছোট্ট বেল বাটনটা অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতো যখন খুশি তখন দেখে নিতে পারবে। আর অলরেডি যারা যারা এই কাজটি করেছে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। কথায় কথায় আমার তরকারি রান্নার শেষ পর্যায়ে আমি মাছ দিয়ে দিয়েছি। এরপরে এই যে টমেটোটা যে ব্লেন্ড করেছিলাম সেখান থেকে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আসলে টমেটো আস্তে আস্তে দেই বা ব্লেন্ড করে দিই, তরকারির মধ্যে কিন্তু টমেটোর স্বাদটা ঠিকই পাওয়া যাবে। তো ওভাবে দিলে তো আসলে খেতে ভালো লাগে না। আর যারা যারা ফ্রোজেন করেছে তারা সবাই জানো তরকারির মধ্যে আস্ত টমেটো দেওয়ার পর কী অবস্থা হয়। যাই হোক আমার তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, আমি বেশি ঝোল টানাবো না। আর ফুলকপির তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল খেতেই বেশ ভালো লাগে, মানে হালকা ঝোল থাকবে তখন। আর নামানোর আগ দিয়ে আমি 3-4টা কাঁচামরিচের মাথা ভেঙে দিয়ে দিলাম, এটা যে কোনো তরকারির ক্ষেত্রেই আমি দিই। আর চুলার আঁচটা একদম লো করে প্রায় 2 থেকে 3 মিনিট রেখে দিই, এতে করে তেলটা খুব মানে সুন্দরভাবে উপর থেকে ভেসে আসে আর কাঁচামরিচেরও একটা খুব সুন্দর ফ্লেভার বের হয়, কিন্তু ঝাল হয় না।
তো ওখান থেকে তরকারিটা আমি দমে বসিয়ে রাখলাম, 2-3 মিনিট পরে নামিয়ে নিব। আমার রান্নাবার একদম শেষ পর্যায়ে, সাথে ডাল রান্না করেছি, তারপর হচ্ছে করলা ভাজি করেছি। আর তোমাদের আমি বলেছিলাম না যে 2 কেজি পেঁয়াজ আমি আজকে 1 মাসের জন্য সংরক্ষণ করব। পেঁয়াজগুলো কিন্তু আমি আগেই কেটে রেখেছি, তো রান্না বাড়ার পরে এখন আমি আর কি ফ্রোজেন করব। আর এগুলো কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, যেহেতু 1 মাসের ব্যাপার, নর্মাল ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে। আর যাদের ফ্রিজ নেই তারা তো রাখতেই পারবে না, তারা দেখা যায় প্রতিদিন 1-2টা করে পেঁয়াজ কেটে কেটে ব্যবহার করবে। তবে ভুনা টোনা খেতে গেলে সেক্ষেত্রে বেশি লাগে। তবে যাদের নিম্ন আয়ের সংসার তারা তো চাইলে অনেকগুলো পেঁয়াজ একসাথে খেতে পারবে না, তারা একটা কাজ করতে পারে সহজভাবে। সেটা হচ্ছে, ধরো 1/2 কাপ তোমরা পেঁয়াজ নিলে, 1/2 কাপ পেঁয়াজের সাথে 2-3 টুকরো রসুন, তারপর হচ্ছে 1 ইঞ্চি সাইজের প্রায় 1 টুকরো আদা, 1 চামচ পরিমাণ জিরা। আবার যদি দেখা যায় টমেটোর সিজন থাকে, তখন একটা টমেটো দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিবে বা শিলপাটায় বেটে নিবে। তারপর দেখবে কতটা বরকত হয়। এতে করে কিন্তু তরকারিটা খেতেও ভালো লাগে, আবার দেখা যায় পেঁয়াজেরও কিন্তু অনেকটা সাশ্রয় হয়। এছাড়াও আমার মা যেটা করতো আমি দেখেছি, আলু ব্যবহার করতো। পেঁয়াজের চাইতে কিন্তু সবসময় আলুর দামটা কম থাকে। তো মাকে দেখতাম 2-3টা আলু নিত আর একদম কুচি কুচি করে কাটতো, মানে এত সুন্দর কাটতো বোঝাই যেত না এটা পেঁয়াজ নাকি আলু। তো দেখা যায় 2টা পেঁয়াজ দিয়ে, বড় 2টা আলু দিয়ে বেশ প্রায় 1 কড়াইয়ের মতো মাছ ভুনা করতো। আর সাথে নামানোর আগে প্রায় 1/2 চামচের মতন টালা জিরা গুঁড়ো দিয়ে দিত। এত মজা লাগতো খেতে, মায়ের রান্নাগুলো এখনও মিস করি। তবে মাঝে মাঝে সেই রান্নাগুলো আমিও করি, যখন দেখি যে পেঁয়াজ একটু কম আছে চালিয়ে দিই। খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। যাই হোক, অনেক কথাই বললাম। তো তোমাদের কোন টিপসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। সংসারের যে কোনো কাজে মহিলারা কিন্তু সেভ করতে পারে। এই যে দেখো, আমি কিন্তু টয়লেট টিস্যু 12টা করে আনিয়ে রাখি। সব যে আমার ওয়াশরুমে ব্যবহার হয় এমন কিন্তু না, দেখা যায় 6টা যদি আমি ওয়াশরুমে ব্যবহার করেছি, 6টা আমি ঘরে করেছি। তো ঘরের জন্য কি আমি টিস্যু আনতে পারি না? অবশ্যই টিস্যু আনি, ফেশিয়াল টিস্যু এনেছি, তারপর কিচেন টিস্যু এনেছি। কিন্তু এই কিচেন টিস্যুগুলা দেখা যায় অনেক বড় বড় সাইজের, আর একটা টান দিলে কিন্তু অনেকটাই চলে যায়। তো আমি যেটা করি সব সময়, এই বড় টিস্যুর সাথে একটা টয়লেট টিস্যু রেখে দিই। তোমাদের কাছে হয়তো বা শুনতে খারাপ লাগবে যে টয়লেট টিস্যু ব্যবহার করছে। আমরা তো দেখা যায় ভিজা টিস্যুটা শুধু বাচ্চাদের পরিষ্কার করার জন্যই কিন্তু রাখে না, ভিজা টিস্যুর কিন্তু অনেক ব্যবহার হয়। ঠিক তেমনি এই যে টয়লেট টিস্যুগুলো, এগুলো কিন্তু আমি ঘরের বিভিন্ন কাজে ব্যবহার করি। আমার মেয়েরা যে সুন্দর টিস্যু ব্যবহার করে, ওরা তো দেখা যায় এই ছোট একটা টিস্যু 2-3 দিনেই শেষ করে ফেলে। শুধু মেয়েরা না, আমারও অনেক টিস্যুর ব্যবহার হয় ঘরের বিভিন্ন কাজে। দেখা যায় কোনো মোছামুছির কাজে বা কোনো কিছু ক্লিন করতে গেলে তখন আমি এই ছোট টিস্যুটাই বেশি ব্যবহার করি। আর বড়টা যখন দেখা যায় কোনো খাবার টাবারে বিছানোর জন্য বা যখন বেশি প্রয়োজন হয় তখন এই ব্যবহার করি। এতে করে কিন্তু আমার অনেকটা টাকাই সেভ হচ্ছে। আর তোমাদের আমি বলি যে দেখো, আমি কিন্তু এখানে আদা সংরক্ষণ করেছিলাম। তো আদার কেজি যখন 90 টাকা 100 টাকা কেজি ছিল, তখন আমি প্রায় 10 থেকে 15 কেজি আদা কিনে কিছু আমি শুকিয়ে রেখেছি, শুকিয়ে পাউডার করে গুঁড়ো করে রেখেছি। আবার কিছু দেখা যায় আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে রেখেছি। আবার কিছু আদা দেখা যায় আমি শুধু কুচি কুচি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। আর এখন আদার কেজি কত বলো তো? আজকে আদার মূল্য আমি জিজ্ঞেস করলাম 260 টাকা। তখন আমি কিনেছিলাম 90 টাকা কেজি। তো বলো তো, এদিক দিয়েও কি আমার টাকা কি সাশ্রয় হয়নি? আর এখন কি আমি কিপটামি করছি? অনেকেই বলবে যে আপনার আছে কেন আপনি কিপটামি করেন। এটা কিপটামি না, এটা হচ্ছে সংসারের আয় ব্যয় বলে কথা। যাই হোক, এই যে রান্না করে এখন খাওয়া দাওয়া করছে, আমার বর খেয়ে নিয়েছে আর মেয়েদেরও খাইয়ে দিয়েছি। ভাজিটা কিন্তু খুব মজা হয়েছে, অল্প সরিষার তেল দিয়ে রান্না করেছি কিন্তু বুঝে যাচ্ছে না, সাথে কাঁচামরিচ। আর তরকারিটার কথা কি বলবো, তরকারিটাতে খেতে এত মজা হয়েছে বুঝাই যাচ্ছে না যে এটা গত বছরের তরকারি দিয়ে আমি রান্না করছি। আমি প্রায় 4 প্যাকেট রেখেছিলাম, মানে 4 প্যাকেট হচ্ছে শিম আর 4 প্যাকেট ফুলকপি। তো খেতে খেতে এই 1 প্যাকেট ছিল, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবে যখন হলুদ মরিচের দাম কম থাকবে তখন কিন্তু এভাবে আমরা হলুদ মরিচও সংরক্ষণ করতে পারি। তো হলুদ মরিচ তো আর ফ্রিজে রাখা লাগে না, দেখা যায় যখন কাঁচা হলুদের সিজন থাকে, তোমরা অনেকগুলো কাঁচা হলুদ একসাথে কিনে রোদে শুকিয়ে হলুদ করে নিতে পারো। ঠিক এভাবে পাকা মরিচ পাওয়া যায় বাজারে, সেই মরিচ কম দামে কিনে এনে রোদে শুকিয়ে কিন্তু তোমরা মরিচের গুঁড়া করে নিতে পারো। এভাবে ধনিয়া জিরা সব কিছুই কিন্তু আমরা ঘরে এনে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারি। এতে করে কিন্তু আমাদের সংসারের অনেক আয় হবে, আমরা কিন্তু অনেক টাকা সেভ করতে পারবো। আসলে আমরা ধনী হই বা গরিব হই সেটা কোনো কথা না, যদি একটু বুঝে শুনে গুছিয়ে আমরা সংসারটাকে করি, তাহলে কিন্তু অল্প ইনকামেও আমরা খুব সহজেই টাকা সঞ্চয় করতে পারবো। আর দেখো, সকালবেলা কিন্তু ওয়াশিং মেশিনে আবার কাপড় দিয়েছিলাম, সেই কাপড়গুলো এখন খাওয়া দাওয়ার পরে মেলে দিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমাদের সুন্দর একটা কমেন্টস আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।